1981 সাল যে মেসেজগুলো পার্বত্য চট্টগ্রামের মধ্যে ছিল, যে কাজগুলো ছিল, সে সন্তু লারমার সংঘটিত যে দুর্ঘটনাগুলো ঘটেছিল সেটির মধ্য দিয়ে আমরা বলেছিলাম যদি চুক্তি করতে হয় তাহলে সেখানে অবস্থিত পাহাড়ি এবং বাঙালি নেতৃবৃন্দকে নিয়ে সেই চুক্তির আলোচনায় আসতে পারে। উভয়ের সুবিধাগুলো সেখানে উল্লেখ থাকবে। সবাই সবার অধিকার নিয়ে কথা বললে যদি সে চুক্তি হয় তাহলে সে চুক্তি হবে শান্তি চুক্তি। আমরা এই আজকের প্রেস ক্লাবের সামনেই দীর্ঘ আন্দোলন করে চিৎকার করে বলছিলাম আপনারা চুক্তি করুন, পার্বত্য চট্টগ্রামের যারা অবস্থানরত বাঙালি আছেন তাদেরকে নিয়েই চুক্তিতে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাই সেই সন্তু লারমাকে অত্যন্ত জামাই আদর করে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এনে হেলিকপ্টারে করে এনে আবুল হাসান আব্দুল্লাহ সাহেব অত্যন্ত সযত্নে কতগুলো চুক্তি করেছেন, যে চুক্তির মধ্য দিয়ে যে বৈষম্য তৈরি হয়েছে সে বৈষম্যটি হলো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য একটি অংশ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতার সময় আমরাও স্বাধীনতা লাভ করি, কিন্তু এমন এক চুক্তি করেছেন বাংলাদেশের কোন জেলার লোক যদি সেখানে অবস্থান করতে চায়, বসবাস করতে চায়, তাহলে সন্তু লারমার অনুমতি ছাড়া সেখানে অবস্থান করা যাবে না। প্রধানমন্ত্রী চাইলেও পারবে না। এই হলো চুক্তি। তাহলে সেখানকার বাঙালিদের কি হবে? সন্তু লারমা চাইলে ঢাকায় এসে জমি কিনতে পারবেন, বসবাস করতে পারবেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে পারবেন। সেখানকার বাঙালিরা জমি কিনতে গেলে, জমি রেজিস্ট্রি করতে গেলে সেই সন্তু লারমার কর্তৃক যে সব নীতিমালাগুলো আছে সেগুলো মেনেই জমি কিনতে হবে। বন্ধুরা আমার, আমরা এই জন্য বলেছিলাম সেই চুক্তির সময়ে বাঙালি প্রতিনিধি থাকা খুবই প্রয়োজন ছিল। তারা প্রক্ষেপ করে নাই, তারা রাখে নাই। একতরফা শান্তি চুক্তির নামে যে চুক্তিটি করেছেন, যে চুক্তির ফলে যে বৈষম্য তৈরি হয়েছে, যে চুক্তির ফলে যে অসুবিধাগুলো হচ্ছে, একটি শান্তি বাহিনী থেকে 4টি গ্রুপে পরিণত হয়েছে, সেটার বিনিময়ে আজকে দেখতে পাই প্রতিটি বাঙালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনিশ্চয়তার মধ্য দিয়ে তার কাজে কর্মে বেরোতে হয়। সে অনিশ্চয়তা কি? যদি আপনার কাছে পকেটে একটা টোকেন না থাকে, টোকেনটা হলো আপনি চলাচল করার জন্য আপনার মাসিক ভিত্তিক একটা চাঁদা দিতে হবে। ব্যবসায় হতে পারে অথবা যে কোনো কাজেই হতে পারে। কোন কারণে যদি দুর্ভাগ্যক্রমে আপনি তার সামনে পড়েই যান, তাহলে টোকেন না থাকলে কিন্তু আপনার অবস্থা খারাপ। তার মানে আপনাকে জঙ্গলে নিয়ে যাবে, বেদর মারধর করবে এবং আপনার পরিবারকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হবে। সম্প্রতি খাগড়াছড়িতে একটা কাঠ ব্যবসায়ী তার নিজের বাগানের কাঠ বিক্রি করে সে জীবন চাহিদা মিটায়। বন্ধুরা আমার, তার কি অপরাধ? বাংলাদেশের ভূমিতে বসে সে কাঠ ব্যবসা করছে, তাকে চাঁদা দিতে হবে। সে মানছে না। আমি কেন চাঁদা দিতে যাব? আমার বাগানের কাঠ আমি বিক্রি করব বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম রাষ্ট্রের মধ্যেই। তারা কারা? অস্ত্র নিয়ে আমার কাছে চাঁদা যেতে আসবে। বন্ধুরা, আজকে দীর্ঘদিন ধরে এই লোকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক আন্দোলন মিছিল সংগ্রাম করে যাচ্ছি, প্রশাসন কোন কর্মপাতই করছে না। এটার নমুনা খুবই খারাপ। বন্ধুরা আমার, এভাবে যদি চলতে থাকে এই শান্তি চুক্তি আমরা আর মানি না। আর শান্তি চুক্তির নামে যে বৈষম্য চুক্তি হয়েছে, আমরা এখন থেকে আর প্রতিবাদ করব না। আমরা এখন যা করব, আমরা প্রতিবাদ না করে প্রতিশোধ নেব। বন্ধুরা আমার,
থাকবে না। কারণ আমরা যদি চাঁদা দিয়ে ঘর থেকে বের হতে হয়, তাহলে সেখানকার অবস্থান কি দাঁড়ানো? ম্যাজিস্ট্রেট হলো তারা বলতে চাচ্ছে আমরা এত কিছু করি, তোমরা এই দেশে চলে যাচ্ছ না কেন? মূল কথা হলো পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা থাকার দরকার নেই, এটা হলো মূল কথা। আর এই কথাগুলোকে আদিবাসী নামে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী মানুষ আছে, কিছু বুদ্ধিজীবী নেতৃবৃন্দ আছেন, তারা তাদেরকে সায় দিচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা থাকুক, বাঙালিদেরকে আপনারা ভাষাঞ্চলে গিয়ে নিয়ে বসাই দেন, সেখানে রেশন খাওয়ান। সাবধান করে দিতে চাই, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, একটি বাঙালি থাকতেও সেখান থেকে আমরা পার্বত্য চট্টগ্রামকে ছাড়বো না। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি আছেন, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন। পরিশেষে সাংবাদিক ভাইদের বলবো, পার্বত্য চট্টগ্রামের মানুষ আপাতত নিরীহ, অসহায় এবং নির্যাতিত। আপনারা সত্য খবরটুকু লিখেন, বাঙালিদের পক্ষে লেখার কোনো দরকার নেই। আপনারা পার্বত্য চট্টগ্রামে যান, সেখানে বেশি না 1 সপ্তাহ থাকুন, আপনি অবস্থান করেন, আপনি বুঝতে পারবেন আপনাকেও চাঁদা দিয়ে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি বাংলাদেশ? সেটা বাংলাদেশ নামে আরেকটি দেশ। সরকার চুক্তি করে তাদেরকে সেই অধিকারটুকু দিয়েছে। বন্ধুরা আমার, আপনারা নিরপেক্ষ লিখুন, বাঙালিদের পক্ষে থাকুন। পক্ষে থাকার বলতে সত্য ঘটনাগুলো তুলে ধরুন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার বন্ধুরা দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা পাশে থেকে তাদের আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পার্বত্য চট্টগ্রামের সকল সংগঠনের প্রতিষ্ঠাতা। সেই পার্বত্য চট্টগ্রামের যেই সম থেকে আন্দোলন শুরু হয়েছে, যেদিন থেকে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের কথা বলা শুরু হয়েছে, সে আলকাসাল মামুন ভূঁইয়া আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি। এই পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার আলকাসাল মামুন ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলকাসাল মামুন ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্বত্য চট্টগ্রামের অধিকার বঞ্চিত মানুষের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে বিজয়ের মাসের দ্বিতীয় দিন, 1997 সালের এই দিনে পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপনারা সকলেই জানেন সেই দিবসটাকে, সেই দিনের যে কর্মকাণ্ডটি হয়েছিল, কেউ প্রশংসা করেছে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য একটি কালো দিন। আমরা যারা পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করি, প্রত্যেকের জন্য এটা একটি কালো দিন হিসাবে চিহ্নিত ছিল। তখনও আমরা কালো দিবস হিসাবে এটাকে আখ্যায়িত করেছিলাম। আজও মনে করি সেই দিবসটি কালো দিবস। অতএব আজকের আমরা মনে করি কালো দিবসের আলোচনায় আজকে যারা আপনারা শুনছেন, আজকের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, বাংলাদেশের এক যুগ সন্ধিক্ষণে অবস্থান করছেন। এই মুহূর্তে সরকার পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, আমাদের জন্য ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে কথা বলা আমি মনে করি অত্যন্ত জরুরি। যদি যেই সরকার প্রতিষ্ঠিত আছেন তারা দীর্ঘদিন থেকে পার্বত্য চট্টগ্রামের বিষয়টি অবহিত। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনারা পৃথিবীর বুকে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রগুলোর দিকে যদি একটু চোখ তাকান, চোখ তুলে দেখবেন
প্রত্যেকটি রাষ্ট্রেরই কিছু না কিছু একটি ভালো দিক আছে। বাংলাদেশের জন্য একমাত্র পর্যটন এলাকা হিসাবে আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এই 3টি জেলায় যে পর্যটন এরিয়া পড়ে আছে, ওইটা যদি বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত সুন্দরভাবে, ভালোভাবে, আরামদায়কভাবে, নির্ভয়ে যদি এটা ব্যবহার করতে পারত, নিঃসন্দেহে আজকে মানুষ মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল বা ভুটান বা অন্য কোনো রাষ্ট্রে ওখানে যেতে হতো না। আমি আপনাদের কাছে কিছুদিন আগে আমি কিছু রাষ্ট্র ঘুরে আসছি, সে অভিজ্ঞতার আলোকে আমি মনে করি বাংলাদেশের যে ভূখণ্ড পার্বত্য চট্টগ্রাম, এটার চাইতে কোনো অংশেই আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া বলেন, নেপাল বলেন, মালদ্বীপ বলেন, কোনো অংশেই সুন্দর না। কিন্তু আজকে আমাদের দেশ অবহেলায় পড়ে আছে। আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের দাদাগিরির কারণে তারা আমাদেরকে পার্বত্য চট্টগ্রামকে ব্যবহার করতে দিচ্ছে না। সেই জন্যই স্বাধীনতার উষালগ্নে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার জন্য, বাংলাদেশ সরকারকে ছোট করে রাখার জন্য, মাথা তুলে যেন দাঁড়াতে না পারে সেই জন্য তারা সন্তু লারমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমাকে ভারতে আমন্ত্রণ জানিয়ে তারা শেষ পর্যন্ত সেখানে একটি আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটি বিদ্রোহী গ্রুপের সৃষ্টি করে দিয়েছেন। এটা দিবালোকের মতো সত্য, এটা এখন আর কেউ বলতে পারবে না যে এটা মিথ্যা। এটা সত্য যে ভারত সেই সময়ে তাদেরকে আশ্রয় প্রশ্রয়, তাদেরকে অস্ত্র সহ, তাদেরকে আবাসিক সুবিধা দিয়ে তাদেরকে সেখানেও ট্রেনিং করে বাংলাদেশের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন। আজকে আপনারা এটা মানতে বাধ্য যে সন্তু লারমা যেহেতু স্বীকারও করেছে, সে চুক্তিতে আবদ্ধ হয়েছে, তার মানে সেটা কোন দেশ থেকে এসেছে আপনারা সকলেই জানেন। তাহলে আমি মনে করি ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, ভারতের সহযোগিতায়, ভারতের সুবিধা নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাই বলে কি আপনার একটা অনুগ্রহে যে রাষ্ট্রটি স্বাধীন হলো, তাকে প্রথমেই আপনি ঘায়েল করার জন্য এই অনুশীলন, এই প্রক্রিয়াটা করা আমার মতে একটা বন্ধু রাষ্ট্রের কখনোই আমরা কামনা করতে পারি।